যেটা লেটেস্ট আর্নিংস এর উপরে হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে যেটা আমরা এক্সপেক্ট করছি ভবিষ্যতে আর্নিংস হবে নেক্সট ইয়ার, ওইটার বেসিসে যদি আমরা পি রেশিও ক্যালকুলেট করি তাহলে সেটাকে বলা হয় ফরওয়ার্ড। এখন ওই পি গুলো হচ্ছে পি অ্যাজ ইট ইজ ফ্রম দ্য মার্কেট প্রাইস, আর আরেকটা পি আছে যেটা নাম হচ্ছে জাস্টিফাইড পি, বা আমরা বলতে পারি ইন্ট্রিনসিক পি, মানে এই পিটা হওয়া উচিত, বাট অ্যাকর্ডিং টু গর্ডন রো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, মানে এই ফর্মুলাটার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে মডেলটা কাজ করছে সেটার নাম হচ্ছে গর্ডন রো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। তো ওই মডেলটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে সেই ক্ষেত্রে এই পি ফর্মুলাটাও অ্যাপ্রোপ্রিয়েট হবে না। স্টিল আমরা ক্যালকুলেট করে দেখতে পারি যে অ্যাকর্ডিং টু গর্ডন গ্রোথ মডেল এই পিটা হওয়া উচিত, আমাদের সার্কামস্ট্যান্সেসটা ডিফারেন্ট, সেই অনুযায়ী কি হতে পারে সেটাকে আমরা একটু গেস করতে সহজ হয় আর কি। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে দিস আর অল গেস, এডুকেটেড গেস। You have lot of pieces, puzzle, many টুকরো information collect করে you are trying to come up with a decision. It's like a detective যেভাবে চিন্তা করে যে অনেক ইনফরমেশন আছে, সবকিছু পাচ্ছে কিন্তু একদম প্রমাণ পাচ্ছে না, তো সেগুলোর বেসিসে একটা ইনফর্মড জাজমেন্ট নেওয়ার চেষ্টা করে। ওকে, সো মার্কেটস আর লাইক দ্যাট, ইনভেস্টমেন্ট ইজ অলসো সিমিলার টু দ্যাট। তো ফরওয়ার্ড পি আর ট্রেডিং পি, ফার্স্ট আমরা ফরওয়ার্ড পিটা দেখবো। এটা আমরা গর্ডন গ্রোথ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের সময় দেখেছিলাম। পি নট ডিভাইডেড বাই ই ওয়ান, যেহেতু ফরওয়ার্ড, ইকুয়াল টু ডি ওয়ান ডিভাইডেড বাই ই ওয়ান, হুইচ ইজ দি পে আউট রেশিও, অর আমরা বলতে পারি ওয়ান মাইনাস বি, বিটা হচ্ছে রিটেনশন রেশিও, সো ওয়ান মাইনাস রিটেনশন রেশিও ইজ দ্য পে আউট রেশিও ডিভাইডেড বাই আর মাইনাস জি। সো আমরা পে আউট রেশিও ডিভাইডেড বাই আর মাইনাস জি। সো পে আউট রেশিও যদি বৃদ্ধি পায় পি রেশিও বাড়বে, আর যদি বৃদ্ধি পায় পি রেশিও কমবে। আর কখন বৃদ্ধি পায়? যদি রিস্ক বাড়ে। জি যদি বৃদ্ধি পায় পি রেশিও বাড়বে। এন্ড এই ফর্মুলাটা থেকে আমরা এখানে চলে আসতে পারি যে পি নট ডিভাইডেড বাই ই নট ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস বি, হুইচ ইজ দি পে আউট রেশিও, মাল্টিপ্লাইড বাই ওয়ান প্লাস জি ডিভাইডেড বাই আর মাইনাস জি। সোজা কথা বলতে পারি ফরওয়ার্ড পি যে ফর্মুলা তার সাথে ওয়ান প্লাস জি দিয়ে গুণ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব কি? ট্রেইলিং পি। পরীক্ষায় আপনার এরকম অঙ্ক আসতে পারে, সো আপনার অথবা কনসেপচুয়াল কোয়েশ্চেনও আসতে পারে এরকম ফর্মুলা থেকে। So justified P is inversely related to the required rate of return, because you can see R বাড়লে কমে যাবে, and positively related to growth, and কি also positively related to payout ratio. আপনি রিগ্রেশন রান করেও পি রেশিও প্রেডিক্ট করতে পারেন, যে লাইক ইফ ইউ ফলো আ টাইম সিরিজ মডেল, অথবা আপনি সিমিলার কোম্পানির যে পি রেশিও গুলো আছে সেগুলোকে আপনার স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলে করতে পারেন, বাট সেগুলো বেসড অন টাইম সিরিজ, সো হিস্টোরিক্যালি যেভাবে হয়েছে তার উপর ভিত্তি করে আপনি করছেন, বাট সেইটা হিস্ট্রি যা হয়েছে ফিউচারটা মে নট রিফ্লেক্ট বিকজ ফান্ডামেন্টালস চেঞ্জ ওভার টাইম। তো আমরা এখন একটু চলে আসি, আমরা পি রেশিও যখন দেখি তখন আমরা পিয়ার কোম্পানির পি রেশিও দেখি, যে আই ওয়ান্ট টু নো স্কয়ার ফার্মা কত পি তে ট্রেড হচ্ছে ভার্সাস বেক্সিমকো ফার্মা কত পি তে ট্রেড হচ্ছে। If Square Pharma P ratio is high compared to Beximco Pharma, why high? কোনটা relatively cheaper, কোনটা relatively expensive? So তখন আমরা পিয়ার গ্রুপ আপনি নির্ধারণ করবেন, যে একই টাইপ অফ কোম্পানি, সিমিলার টাইপ অফ কোম্পানি, সিমিলার সাইজ, এন্ড তাদের মধ্যে পি রেশিওর মধ্যে একটা কনসিস্টেন্সি থাকবে। সবকিছু যদি সিমিলার হয় তাহলে তাদের পি রেশিও শুড বি কি সিমিলার। একটা কোম্পানি পি রেশিও যদি বেশি হয়, ডিসিমিলারিটি থাকলে সে কারণে হতে পারে, কিন্তু সিমিলারিটি যদি থাকে তাহলে একটা এক্সপেন্সিভ আর একটা রিলেটিভলি ইনএক্সপেন্সিভ আমরা বলতে পারি। সো আমরা একটা কোম্পানির পি রেশিও তার ইন্ডাস্ট্রির মিডিয়ান বা মিন পি রেশিওর সাথে কম্পেয়ার করতে পারি।
যে একটা কোম্পানি তার সেক্টরে যে কোম্পানিগুলো আছে তাদের একটা মিডিয়ান পি নিব, ওখান থেকে বেশি বা কম হতে পারে। কেন বেশি কেন কম? ইজ ইট বিকজ অফ ওই কোম্পানির সার্টেন কোনো ক্যারেক্টারিস্টিক্স আছে এই কারণে বেশি, অর ইজ ইট ওভার ভ্যালুড? কম হলে ইজ ইট বি আন্ডার ভ্যালুড, অর দেয়ার ইজ রিজন সেই কারণে কম? সো আমরা যদি মনে করি যে না, ওই কোম্পানিগুলোর মতোই পি রেশিও হওয়া উচিত, তো আমি একটা মিডিয়ান পি বের করলাম, আর আমার সাবজেক্ট কোম্পানির আমি ইপিএস জানি, তাহলে ইপিএস এর সাথে ওই মিডিয়ান পিটা গুণ দিয়ে দিলে আমি প্রাইস কত হবে সেটা পি রেশিও দিয়ে প্রাইসকে কি করতে পারবো, এস্টিমেট করতে পারবো। ক্লিয়ার? সো পিআর কোম্পানি মাল্টিপল আমরা ইউজ করি। এখন যদি এরকম হয় আমি যে কোম্পানিটা নিয়ে ডিল করছি আমার সাবজেক্ট স্টক হ্যাজ হায়ার এভারেজ গ্রোথ, ইন্ডাস্ট্রির মিডিয়ান পি যেটা পেলাম, কিন্তু আমি যে কোম্পানি অ্যানালিসিস করছি তার গ্রোথ বেশি, সে ইন্ডাস্ট্রির থেকে হায়ার রেটে গ্রো করবে বলে আমি মনে করি, তাহলে তার পি কি হওয়া উচিত, বেশি হওয়া উচিত। তখন ইন্ডাস্ট্রি মিনের সাথে বা মিডিয়ানের সাথে একটা প্রিমিয়াম অ্যাড করবো যে এতটুকু বেশি হওয়া উচিত, এস্টিমেট করবো বা গেস করবো। যদি তার হায়ার দেন এভারেজ রিস্ক হয়, মিডিয়ান পি পেলাম কিন্তু আমার সাবজেক্ট কোম্পানি রিস্ক বেশি, তাহলে পি কি করবো, বেশি দিব না কম দিব? মিডিয়ান পি পেলাম, আমার সাবজেক্ট কোম্পানির রিস্ক মিডিয়ান কোম্পানিগুলোর থেকে বেশি, তাহলে পি বেশি দিব না কম দিব? বেশি দিবেন। হ্যাঁ, তো আমরা কি পড়লাম, রিস্ক বেশি হলে কি হয়, পি কম। বেশি কেন? পি বেশি দেওয়া মানে তো প্রাইস বেশি দিচ্ছেন। তো একটা কোম্পানির রিস্ক বেশি, তার জন্য প্রাইস বেশি দিবেন না কম দিবেন? কম দিবেন, তাই না? সো যদি হায়ার দেন এভারেজ রিস্ক থাকে তাহলে আমি লোয়ার পি দিব। ক্লিয়ার? মনে থাকবে। আরেকটা রেশিও দেখা হয়, সেটা হচ্ছে পিজি রেশিও, প্রাইস আর্নিং ডিভাইডেড বাই গ্রোথ। প্রাইস আর্নিং ডিভাইডেড বাই কি, গ্রোথ। সো পি ডিভাইডেড বাই এক্সপেক্টেড আর্নিংস গ্রোথ রেট। তো অন অ্যান এভারেজে যেই কোম্পানির গ্রোথ রেট বেশি তার পি রেশিও কি হবে, বেশি হবে। যার গ্রোথ রেট কম তার পি রেশিও কম হবে। সো পি ডিভাইডেড বাই গ্রোথ একটা রেশিও দেখা হয়। সো যেই সকল কোম্পানির পিজি রেশিও লোয়ার, other thing remaining same, they are more attractive than stocks that have higher PEG ratio. একই কথা, এক্সপেক্টেড গ্রোথের তুলনায় কতটুকু পি দিচ্ছি, যত কম পি তত অ্যাট্রাকটিভ, আর যত বেশি পি তত লেস অ্যাট্রাকটিভ। এখন বেশি পির কারণ আছে, হয়তো তার রিস্ক কম, কিন্তু আদার থিং যদি সেম হয় তাহলে যেটা পিজি রেশিও কম সেটা মোর অ্যাট্রাকটিভ দেন যেটা পিজি রেশিও বেশি। এই পিজি রেশিও অ্যাসিউম করে দেয়ার ইজ এ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন পি অ্যান্ড গ্রোথ, বাট অ্যাকচুয়ালি রিলেশনশিপটা লিনিয়ার হওয়া উচিত না, রিলেশনশিপটা নন লিনিয়ার হবে। মানে হচ্ছে যত গ্রোথ বেশি তত ইনক্রিমেন্টাল পি রেশিও আরো বেশি হবে। যে কারণে দেখবেন যে সকল কোম্পানি অনেক হাই গ্রোথ এবং এক্সপেকটেশন হচ্ছে অনেক হাই রেটে গ্রো হবে, তাদের পি রেশিও অনেক হাই থাকে। ঠিক আছে? এখন মার্কেট এই গ্রোথটাকে ওভার এস্টিমেট করতে পারে, মার্কেট এই গ্রোথটাকে আন্ডার এস্টিমেট করতে পারে, সেই কারণে ওই স্টকের ফিউচার রিটার্ন কম বেশি হতে পারে। এনভিডিআর পি রেশিও দেখবেন কত, দেখবেন অনেক বেশি, জাস্টিফাই করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মার্কেট ইজ এক্সপেক্টিং যে গ্রোথ কি হবে, অনেক বেশি। আর মার্কেট ক্যান বি রাইট, মার্কেট ক্যান বি রং। তাহলে আমরা লাস্ট ক্লাসে পি রেশিওটা শুরু করেছিলাম আর আজকে শেষ করলাম। তো আরেকটা একটু বলি, ধরেন আমরা যখন পি রেশিওর কথা বলি, সে প্রাইস পার শেয়ার, প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার, রাইট? ধরেন একটা কোম্পানির পি রেশিও ইজ 15, সো হোয়াট ডাজ ইট মিন? তা আমরা বলেছিলাম প্রতি 1 টাকা আর্নিংস এর জন্য আমরা 15 টাকা প্রাইস দিতে চাচ্ছি।
আমি এটাও আপনাদেরকে বলেছিলাম, আমি ন্যাচারালি এটাকে কি করি, রিভার্স করে দেখি, ই বাই পি দেখি, যেটাকে আমরা বলি আর্নিং সিল্ড, যে প্রতি 1 টাকা প্রাইস দিয়ে আমি কত টাকা আর্নিং পাচ্ছি, বা প্রতি 100 টাকা প্রাইস দিয়ে আমি কত টাকা আর্নিং পাচ্ছি। তখন এই রেশিওটা রিভার্স হয়ে যাবে, 1/15 হয়ে যাবে। সো রাফলি কত হবে, 6.7% ধরলাম। তার মানে প্রতি 100 টাকায় আমি 6.7 টাকা করে আর্নিংস পাচ্ছি। আমরা কম্পারেবল গভর্নমেন্ট বন্ডের, মানে যদি বেঞ্চমার্ক হিসেবে গভর্নমেন্ট বন্ড ধরি, যেখানে আমার কোনো রিস্ক নাই, একুইটিতে আমার রিস্ক আছে, গভর্নমেন্ট বন্ড যদি আমাকে 8 অফার করে, তাহলে এটা আমাকে কম অফার করছে। সেই তুলনায় মনে হচ্ছে এটা আমাকে কম অফার করছে, কিন্তু গভর্নমেন্ট বন্ডের একটা অসুবিধা হচ্ছে, এটা তো আপনি যে প্রাইসটা ফেস ভ্যালু ওটাই পাবেন ম্যাচুরিটিতে, কিন্তু এটা তো স্টক, আপনি হোল্ড করে থাকলে ফিউচারে বেশি দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছে। ইন রিয়ালিটিতে বেশিও হতে পারে, কমও হতে পারে, রিস্ক আছে, বাট ভালো মনে করেই তো আপনি কিনছেন, সো বেশি পাবেন সেই এক্সপেকটেশনেই তো মার্কেট কিনছে। তো আমি যদি আজকে 100 টাকা দিয়ে একটা স্টক কিনি, 10 বছর হোল্ড করি, তাহলে 10 বছর পরে যদি এই স্টকটা অ্যাটলিস্ট ডাবল দামেও যদি আমি বিক্রি করতে পারি, 10 বছরের বন্ডে তো সেই অপশনটা নাই। 10 বছরের বন্ডে তো আমি 100 টাকা ফেস ভ্যালুই পাবো। 10 বছরের বন্ড আমাকে হয়তো কুপন দিচ্ছে 8% রেটে, 100 টাকায় 8 টাকা দিচ্ছে, এটা আগামী 10 বছর 100 টাকায় 8 টাকাই দিবে। কিন্তু এই কোম্পানিটা তো আমাকে এই বছর 6.7 টাকা দিচ্ছে 100 টাকায়, আগামী বছর আরো বাড়তে পারে, তারপরে বছর আরো বাড়তে পারে, রিস্ক হচ্ছে কমতে পারে, নাই হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই equity is riskier than bond, but if you can pick properly and hold it, তাহলে কি হবে, বেশি গেইন করতে পারবেন, ওই এক্সপেকটেশনেই আপনি কিনছেন। ওকে, কিন্তু যদি এরকম হয় এইটা 6.7, বন্ড আপনাকে 5% ইল দিচ্ছে, ইউ এক্সপেক্ট করছেন ইপিএস মানে ডিভিডেন্ড বন্ধ হবে না, তাহলে তো এটা সুপার চিপ, কারণ এখনই বন্ডের থেকে বেশি ইল দিচ্ছে। অন টপ অফ প্রাইস বাড়ার সম্ভাবনা আছে, অন টপ অফ ডিভিডেন্ড বাড়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার? সো ইউ ক্যান কম্পেয়ার দ্যাট আর্নিং yield with other কোম্পানির আর্নিং yield বা গভর্নমেন্ট বন্ডের yield বা কর্পোরেট বন্ডের yield, ইউ ক্যান কম্পেয়ার। এটা একটা, এই কারণে আর্নিং yieldটা দেখলে বুঝাটা ইজিয়ার দেন আমি কত টাইমস দিচ্ছি। আরেকটা জিনিস আপনাকে বলি, ধরেন সে আপনি প্রতি 15 টাকা দিয়ে 1 টাকা আর্নিংস পাচ্ছেন। ওকে, এখন আর্নিংস কিন্তু পাচ্ছেন বলা যাবে না, কারণ আর্নিংস এর একটা পোর্শন ডিভিডেন্ড দেয়। আমি বলছি পাচ্ছি ইন দা সেন্স যে ওইটা আমার, আমাকে ডিভিডেন্ড হিসেবে দিক আর না দিক, ওটার মালিককে আমি। কোম্পানি কর্পোরেট গভর্নেন্স খারাপ হলে হয়তো আমাকে নাও দিতে পারে, ঠিক আছে, বিভিন্ন ভাবে কোম্পানির মালিকরা বা ম্যানেজমেন্ট চুরি করতে পারে টাকাটা, কিন্তু আমি ধরে নিচ্ছি গভর্নেন্স ভালো। গভর্নেন্স খারাপ হলে তো আমি ইনভেস্টই করবো না, গভর্নেন্স খারাপ হলে তো আমি অ্যানালাইসিসই করবো না, এটা আমার চেকলিস্টের বাইরে থাকবে। ঠিক আছে, যেমন ইয়েস্টারডে ওয়ান অফ আওয়ার ক্লায়েন্টস আমাকে জিজ্ঞেস করছিল যে এই স্টকটা কেমন হতে পারে, আমি আনসার দিছি আই ডোন্ট ফলো, এটা আমার চেকলিস্টের মধ্যেই নাই। ঠিক আছে, তো তাহলে এই যে আপনার 100 টাকায় আপনি 6 টাকা 60 পয়সা পাচ্ছেন বা 15 টাকায় 1 টাকা পাচ্ছেন, অ্যাসিউমিং ধরে নেন কোনো গ্রোথ নাই, জিরো গ্রোথ যদি হতো, তাহলে আপনার ইনভেস্টমেন্টটা পে ব্যাক হইতে কত বছর লাগবে? অ্যাসিউমিং আর্নিংস এর কোনো গ্রোথ নাই, ফ্ল্যাট আর্নিংস, পিই রেশিও কত, 15, তাহলে আপনার ইনভেস্টমেন্টটা পে ব্যাক হইতে কত বছর লাগবে? 15 টাকায় 1 টাকা পাচ্ছেন, 15 বছর লাগবে। প্রতি বছর 1 টাকাই পাবেন, আর্নিংস এর কোনো গ্রোথ নাই, তাহলে 15 বছর লাগবে। কারণ আপনাকে যদি বলি একটা ইনভেস্টমেন্ট করবেন, 15 বছর পরে আপনি পে ব্যাক হবে। দো পে ব্যাক ইজ নট আ মেজার অফ প্রফিটেবিলিটি, বাট হিয়ারিং দিস, উইল ইউ ইনভেস্ট? প্রবাবলি নো। তো তার মানে গ্রোথ থাকতে হবে, ওই আর্নিংস এর গ্রোথ যদি না থাকে, প্রবাবলি উই ওন্ট ইনভেস্ট এট 15p।
15 PE তে কিছু গ্রোথ থাকতে হবে, রাইট? আবার মনে করেন পি রেশিও 5, তাহলে আর্নিং সিল কত? 1/5 কত? 20%। আপনি তখন চিন্তা করেন গ্রোথ লাগবে না, আর্নিংস এই জায়গায় যদি ও সারা জীবন করতে পারে তাহলে দিস ইজ সুপার চিপ। অ্যাটলিস্ট আর্নিংস না কমে গেলেই হলো, আর্নিংস জিরো না হলো, আর্নিংস নেগেটিভ না হলো। বাট যে কোম্পানির আর্নিংস সারা জীবন এখানেই থাকবে, গ্রো হবে না, কিন্তু কমে যাবে এই কোনো এক্সপেকটেশন নাই, তার পি রেশিও 5 হবে না মার্কেটে, বিকজ দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। তার মানে কোনো রিস্ক থাকতে হবে, আদারওয়াইজ কেন 5 এ ট্রেড হচ্ছে? ক্লিয়ার? তাহলে পি রেশিও শেষ। ওকে, সো এখন আমরা পড়ব প্রাইস টু বুক ভ্যালু। প্রাইস টু বুক ভ্যালু, প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই বুক ভ্যালু পার শেয়ার। প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই বুক ভ্যালু পার শেয়ার। তো প্রাইস টু বুক ভ্যালু, প্রাইস টু আর্নিংস এর একটা সমস্যা ছিল, আর্নিংস ক্যান বি নেগেটিভ। প্রাইস টু বুক ভ্যালুর এই সমস্যা নাই, বিকজ book value is a balance sheet amount which is supposed to be positive. Most cases এটা খুব রেয়ার কেস বুক ভ্যালু নেগেটিভ হবে। একটা কোম্পানির বুক ভ্যালু নেগেটিভ মানে কি? একটা কোম্পানির বুক ভ্যালু নেগেটিভ, আপনি দেখলেন ব্যালেন্স শিট, দেখলেন বুক ভ্যালু নেগেটিভ মানে কি? ব্যাংকরাপ্ট, কোম্পানি ইজ টেকনিক্যালি ব্যাংকরাপ্ট। বুক ভ্যালু নেগেটিভ মানে কি? অ্যাসেট কম, লায়াবিলিটিস বেশি, তাহলেই তো বুক ভ্যালু নেগেটিভ হবে। সো ইটস এ টেকনিক্যালি ব্যাংকরাপ্ট কোম্পানি। এইটা এখন আইসিইউ তে আছে, ইদার এটা মারা যাবে অর এটাকে কোনো কিছু করে রি ইঞ্জিনিয়ার করে যদি কিছু করা যায়। যেমন আপনি হয়তো খুব রিসেন্টলি দেখবেন একটা নিউজ যে 9টা এনবিএফআই বন্ধ করে দিবে। তো এরা অনেকদিন ধরেই আইসিইউ তে ছিল, এদের বুক ভ্যালু নেগেটিভ, কিন্তু বন্ধ কেউ করছিল না। তো আবার এগুলো কিছু করাও যাচ্ছে না, অনেকগুলো ব্যাংক বলছে মার্জার করতে হবে। কেন? কারণ এগুলো টেকনিক্যালি ব্যাংকরাপ্ট হয়ে গেছে। ইফ ইউ হ্যাভ মানি ইন দোজ ব্যাংক এন্ড এনবিএফআইস, হ্যাঁ বন্ধ, তাহলে আল্লাহ আল্লাহ করলেও হয়তো পাবেন না, ঠিক আছে? সো যদি পান আর কি, কিছু করার নাই, ইট হ্যাপেন্স। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু, মানে কিপিং ডিপোজিট ইজ অলসো অ্যান ইনভেস্টমেন্ট ডিসিশন। আপনি কোন ব্যাংকে ডিপোজিট রাখছেন, দ্যাট ইজ অলসো অ্যান ইনভেস্টমেন্ট ডিসিশন। সো ক্রেডিট রিস্ক আছে, এটা চিন্তা করতে হবে। সো আরেকটা বিষয় হচ্ছে ইপিএস ক্যান বি ভেরি ভোলাটাইল, and since EPS is very volatile, P ratio can be very volatile as well. Price becomes very volatile. So book value is relatively more stable compared to key EPS. So it's less volatile. So book value per share is more stable than key EPS. যে কারণে price to book value becomes more stable than P ratio. অনেক কোম্পানি আছে যাদের ক্ষেত্রে বুক ভ্যালু ইজ এ বেটার মেজার। কেমন কোম্পানি? ধরেন যেই কোম্পানিগুলো আমরা ওই যে অ্যাসেট বেস ভ্যালুয়েশনের সময় বলছিলাম যে লিকুইডেট হয়ে যাবে, সেটা হতে পারে, অথবা তার অ্যাসেট বেসটা ইজ ভেরি লিকুইড। অ্যাসেট বেসটা ইজ কি? ভেরি লিকুইড। অ্যাসেটের মধ্যে লিকুইড অ্যাসেটই বেশি, যেগুলো মোস্টলি ভ্যালুড অ্যাট মার্ক টু মার্কেট বা কারেন্ট মার্কেট ভ্যালুতেই ওটা মার্ক থাকে। যেমন ব্যাংক, এনবিএফআইস, মিউচুয়াল ফান্ডস, মোস্ট ফাইন্যান্সিয়াল কোম্পানির ব্যালেন্স শিটে লিকুইড অ্যাসেট বেশি, লিকুইড অ্যাসেট কম। নন ফাইন্যান্সিয়াল কোম্পানি যারা ম্যানুফ্যাকচারিং, তাদের ব্যালেন্স শিটে দেখবেন ইলিকুইড অ্যাসেট বেশি এবং ইনট্যানজিবল বেশি থাকতে পারে, ফিজিক্যাল অ্যাসেট বেশি থাকতে পারে। তার একটা মেশিন থাকতে পারে, মেশিনটার ভ্যালু হয়তো 10 কোটি টাকা, কিন্তু মেশিনটার আর্নিং ক্যাপাসিটি অনেক বেশি। মেশিনটা তার চেয়ে অনেক গুণ কি করতে পারে? রেভিনিউ অ্যান্ড প্রফিট অ্যান্ড ভ্যালু জেনারেট করতে পারে। তাহলে তো ওই
মেশিনের ভ্যালু কি না, 10 কোটি না? ধরেন এই যে আমার হাতে যে আইপ্যাডটা এটার ভ্যালু কত? নতুন কিনলেও তো ধরেন সে কত টাকা, ধরলাম 1,50,000 টাকা। And if I am being using it for say 3-4 years, তাহলে তো এখন আমি বিক্রি করতে গেলে এই দাম পাবো না, এটা তো ডিপ্রিসিয়েট হচ্ছে। ধরলাম ডিপ্রিসিয়েট হয়ে এটার ভ্যালু হচ্ছে, বুক ভ্যালু হচ্ছে 50,000 টাকা বাট এটা দিয়ে আমার রেভিনিউ জেনারেটিং ক্যাপাসিটি তো অনেক বেশি। এইটা ইউজ করে যারা একটা কোর্স নেই, ওটা দিয়ে তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবো। সো আমার কাছে এটার ভ্যালু কি, অনেক বেশি কম্পেয়ার টু ইটস বুক ভ্যালু। কিন্তু ইফ ইটস এ বন্ড, এটা একটা বন্ড হইতে এটা 100 টাকা ভ্যালু আছে ফর এক্সাম্পল। তো যে সকল কোম্পানি নন ফাইন্যান্সিয়াল, তাদের অ্যাসেটের যে বুক ভ্যালু, কিন্তু তার আর্নিং জেনারেশন করার ক্ষমতা অনেক বেশি। সেই কোম্পানির মার্কেট ভ্যালু তো তার বুক ভ্যালু থেকে অনেক বেশি গুণ হবে। কিন্তু যেই কোম্পানিটা লিকুইড কোম্পানি, তার ব্যালেন্স শিটে সবই লিকুইড ইনস্ট্রুমেন্ট, মোস্টলি মার্কেট ভ্যালুতেই মার্ক, তাহলে তারটা কি হবে, বুক ভ্যালুর কাছাকাছিতেই ট্রেড হবে। ওই সমস্ত কোম্পানির জন্য প্রাইস টু বুক ভ্যালু ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। প্রাইস টু বুক ভ্যালু ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো ধরেন একটা ব্যাংক অথবা এনবিএফআই, দেখবেন যে অনেকে বলে এই ব্যাংকটার পি রেশিও 5 বা 6 বা 8 অনেক চিপ, ভার্সাস ধরেন আরেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তার পি রেশিও হয়তো 15 বা 20। তো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি পি রেশিওর সাথে একটা ব্যাংকের পি রেশিও ক্যান নট বি কম্পারেবল। সো একটা ব্যাংকের জন্য বেটার মেট্রিক হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য প্রাইস টু বুক ভ্যালু ইজ নট আ বেটার মেট্রিক, কারণ তার মেশিনটার যে বুক ভ্যালু, তার ল্যান্ডটার যে বুক ভ্যালু, তার চেয়ে ভ্যালু জেনারেটিং ক্ষমতা কি অনেক বেশি। ক্লিয়ার? সো এই সকল কোম্পানির ক্ষেত্রে প্রাইস টু বুক ভ্যালু কি মোর অ্যাপ্রোপ্রিয়েট, যেগুলো ব্যালেন্স শিটে লিকুইড ইনস্ট্রুমেন্ট বেশি থাকে। এন্ড বুক ভ্যালু আমরা ওই সকল কোম্পানির ক্ষেত্রে ইউজ করতে পারি যারা গোয়িং কনসার্ন বেসিসে চলবে না, যেটা আমি অলরেডি বলছি। আর এইটা তো এই লাইনটা আমি সবগুলোর জন্যই বলছিলাম, যে ডিফারেন্সেস ইন বুক ভ্যালু, যার বুক ভ্যালু নরমালি বেশি ভার্সাস যার বুক ভ্যালু কম। হিস্টোরিক্যালি দেখা গেছে, এম্পাইরিক্যালি দেখা গেছে, লো বুক ভ্যালু কোম্পানিগুলো বেটার পারফর্ম করছে ইন টার্মস অফ রিটার্ন। বুক ভ্যালুর আবার সমস্যাও আছে। বুক ভ্যালু সমস্যা কি, অনেক অ্যাসেট আছে যেটা ব্যালেন্স শিটে রিফ্লেক্টেড হবে না। কেমন, ধর একটা কোম্পানির সার্ভিস প্রোভাইডিং, যারা কোম্পানি সার্ভিস প্রোভাইডিং কোম্পানির ক্ষেত্রে, যারা সার্ভিস প্রোভাইড করে হিউম্যান, and also nowadays machines, AI and all these things, that is by algorithm or whatever, that's very important compared to a manufacturing company যার জন্য হয়তো মেশিন ফ্যাক্টরি। কারণ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে মেশিন ফ্যাক্টরি এগুলো রান করবে, লেবাররা কাজ করবে, ওদের একটা ডিফাইন্ড ওয়েতে আছে, ওই ওয়েতেই কাজ করবে, এখানে খুব বেশি ডিফার করে না। কিন্তু একটা সার্ভিস প্রোভাইডিং কোম্পানি, ধরেন একটা ব্যাংক, একটা এনবিএফআই, একটা হসপিটাল, একটা হোটেল, কোয়ালিটি অফ দ্য সার্ভিস ম্যাটার্স, এন্ড দ্যাটস হাউ ভ্যালুয়েশন ডিফার করবে, প্রফিটেবিলিটি ডিফার করবে। তো তাদের ক্ষেত্রে হিউম্যান ক্যাপিটাল ইজ ইম্পর্টেন্ট। সে একটা কোম্পানির হিউম্যান ক্যাপিটাল অনেক ভালো, যারা কাজ করে তারা অনেক কোয়ালিটি লোক, ভার্সাস আরেকটা কোম্পানি, তাদের কোম্পানির কাজ মানে অত কোয়ালিটি না। দুইটা কোম্পানির ভ্যালুয়েশনে ডিফারেন্স আসবে না, কিন্তু দ্যাট হিউম্যান ক্যাপিটালের যে ভ্যালুটা, এটা তো ব্যালেন্স শিটে রিফ্লেক্টেড হয় না। ব্যালেন্স শিটে কোনো নাম্বার দেখছেন জীবনে যে হিউম্যান ক্যাপিটাল, এটা থাকবে না, নাই, অ্যাকাউন্টিং সিস্টেমে এটা অ্যালাউ করে না। তেমনি ইন্টারনালি জেনারেটেড ব্র্যান্ড বা ইন্টারনালি জেনারেটেড সাম আদার ইনট্যাঞ্জিবলস, যেটা আপনি ক্রিয়েট করছেন, অ্যাকাউন্টিং রুলস অনুযায়ী, স্পেশালি ইউএস গ্যাপে, ইন্টারনালি জেনারেটেড ইনট্যাঞ্জিবলস এগুলো ব্যালেন্স শিটে আসে না। আইএফআরএস এর রিসার্চ ফেজেরটা আসে না, ডেভেলপমেন্ট ফেজেরটা আসে বা আসতে পারে। তো একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু আছে, ভালো ব্র্যান্ড ভ্যালু আছে, ওই ব্র্যান্ডের যে একটা ভ্যালু আছে, এটাও তো একটা ভ্যালুয়েবল থিং, এটার জন্য পিপল উইল পে হাই প্রাইস। কিন্তু ব্র্যান্ডের ভ্যালুটা তো ব্যালেন্স শিটে থাকে না, আনলেস ইউ বাই ইট। কেউ যদি কিনে নেয় তাহলে থাকবে, কিন্তু আপনি নিজে ব্র্যান্ডটা ক্রিয়েট করছেন। কোনোদিন দেখছেন কোন কোম্পানির ব্যালেন্স শিটে ব্র্যান্ড? দেখেন না।
এগুলো তো অ্যাসেট, কিন্তু ব্যালেন্স শিটে শো হয় না, তার মানে বুক ভ্যালুতে শো হয় না, বাট পিপল ওয়ান্ট টু পে প্রাইস ফর ইট। সো প্রাইস টু বুক ভ্যালু তাহলে ওই ক্ষেত্রে খুব একটা মানে প্রপার রেজাল্টটা দিতে পারে না, বিকজ বুক ভ্যালুর মধ্যে ইম্পর্টেন্ট অ্যাসেট গুলোর ভ্যালু নাই। আর অ্যাকাউন্টিং ভ্যালু তো ইজ প্রোন টু ম্যানিপুলেশন। আমি একটা অ্যাসেটের ভ্যালু আমি কম বেশি করে দেখাইতে পারি ইউজিং অ্যাকাউন্টিং ট্রিক্স, টেকনিক্স এন্ড সামটাইমস ম্যানিপুলেশন। তো যেহেতু অ্যাকাউন্টিং ভ্যালুর উপরে ডিপেন্ড করে হচ্ছে, বাট দিস ইজ ট্রু ফর ইপিএস অ্যাজ ওয়েল। ইপিএস ইজ মোর ম্যানিপুলেটিভ। ইপিএস যত সহজে ম্যানিপুলেট করা যায়, বুক ভ্যালু অত সহজে ম্যানিপুলেট করা যায়, বুক ভ্যালু ম্যানিপুলেট করা কঠিন। বাট স্টিল মানে এটা ইপিএস এর ক্ষেত্রেও প্রযোজ্য, এটা বুক ভ্যালুর ক্ষেত্রেও প্রযোজ্য, যে দিস নাম্বার ক্যান বি কি ম্যানিপুলেটেড হতে পারে। ওকে, সো বুক ভ্যালু আমরা রিপোর্টেড ভ্যালু অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটি দেখি। সাম অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস সাচ অ্যাজ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস মে বি রিপোর্টেড এট ফেয়ার ভ্যালু। একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সব অ্যাসেট আবার ফেয়ার ভ্যালুতে দেখানো হয় না। কিছু অ্যাসেট আছে ফেয়ার ভ্যালুতে দেখানো হয়, কিছু অ্যাসেট বুক ভ্যালুতে দেখানো হয়। ধরেন আপনি একটা বন্ড কিনছেন, আমরা এই ক্লাস শেষ করার পরে নেক্সট ক্লাস আমরা বন্ড করব। ধরেন আপনি একটা 20 বছরের বন্ড কিনছেন, ইন্টারেস্ট হচ্ছে 4%। তাহলে 20 বছর ধরে এই বন্ডটা হোল্ড করবেন এন্ড 4% করে পাবেন। কেনার ধরেন 1 বছর পরে মার্কেটে ইন্টারেস্ট বেড়ে 10% হয়ে গেল, আপনার বন্ডটা স্টিল আপনাকে অফার করবে কত? 4। আপনার এই বন্ডটা বাজারে যদি আপনি এখন বিক্রি করতে চান, আপনি কিনছিলেন 100 টাকা দিয়ে, এখন কেউ 100 টাকায় কিনবে? কিনবে না। এখন মানুষ কম দাম দিবে। কেন কম দাম দিবে? বিকজ কম্পারেবল আদার বন্ড 100 টাকায় কিনলাম, এখন 10 পাচ্ছি, আর এটা আমাকে অফার করে 4, প্রাইস কমে যাবে। ডিপেন্ডিং অন দ্য বন্ডের ক্যারেক্টারিস্টিক্স, এটা ডিউরেশন 7 থেকে 8 হইতে পারে, 6% ইনফ্লেশন বাড়লে 6-7, 40 to 50% এই বন্ডের ভ্যালু কমে যাইতে পারে। এই বন্ডের ভ্যালু 40% কমে যাইতে পারে। আমি যে সিনারিও বললাম, ইন্টারেস্টের 4 এ কিনছেন, বেড়ে হয়ে গেছে 10, 6% বাড়ছে, and it's a 20-year bond। আপনি এই বন্ডটার অ্যাকাউন্টিং করছেন অ্যামোর্টাইজিং মেথডে, আপনি এটা বুক ভ্যালুতে দেখাচ্ছেন, আপনি পারে কিনছেন, এটা পারেই দেখাচ্ছেন, 100তেই দেখাচ্ছেন, কিন্তু এই বন্ডের মার্কেট ভ্যালু কত? আরো 40% নাই। মানে এই বন্ডটা এখন বাজারে বিক্রি করতে গেলে আমি 60 টাকা পাবো। আপনার বুক ভ্যালু কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুকে রিফ্লেক্ট করছে না। সো দেয়ার ক্যান বি সিনারিও, অনেক ফাইন্যান্সিয়াল অ্যাসেটও যেহেতু ফেয়ার ভ্যালুতে রিপোর্টেড হয় না, বুক ভ্যালুতে রিপোর্টেড হয় বা অ্যামোর্টাইজ ভ্যালুতে রিপোর্টেড হয়, তখন এই প্রাইস টু বুক ভ্যালু অত ভালো রেজাল্ট দেখাতে পারে না বা বেটার ইউজ হয় না। স্টিল দেখবেন পি রেশিও ইজ ওয়াইডলি ইউজড, প্রাইস টু বুক ভ্যালু ইজ লেস ওয়াইডলি ইউজড। পি রেশিও যতজন মানুষ বোঝে, প্রাইস টু বুক ভ্যালু রেশিও ততজন মানুষ বুঝে না। ঠিক আছে, পি রেশিওটাও যে সবাই খুব ভালোভাবে বোঝে তা না, কিন্তু যতজন মানুষ ওইটা বোঝে, প্রাইস টু বুক ভ্যালু তত মানুষ বুঝে না। তো বুক ভ্যালু আমরা কিভাবে বের করব? শেয়ার হোল্ডার্স ইকুইটি মাইনাস টোটাল ভ্যালু অফ ইকুইটি ক্লেম দ্যাট আর সিনিয়র টু কমন স্টক, লাইক প্রেফার্ড স্টকের যদি ক্লেম থাকে, সোজা কথা কমন ইকুইটি হোল্ডারদের যেটা ক্লেম, সো কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি। কমন শেয়ার হোল্ডার্স ইকুইটিকে আমরা নাম্বার অফ কমন স্টক দিয়ে ভাগ করলে বুক ভ্যালু পার শেয়ারে পাবো। বুক ভ্যালুর সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট করা দরকার, কারণ এরকম যদি হয় বুক ভ্যালুর মধ্যে অনেক ইনট্যানজিবল আছে, ইনট্যানজিবল গুলোর ভ্যালুয়েশন করাটা কঠিন। অনেক সময় আমরা ট্যানজিবল বুক ভ্যালু পার শেয়ার দেখি রাদার দ্যান লুকিং এট দ্য টোটাল বুক ভ্যালু পার শেয়ার। সো অনেক সময় আমরা ইনট্যানজিবল গুলো বাদ দিয়ে দেখি। আপনার অ্যাকাউন্টিং যে মেথড, কেউ ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে ফিফো ইউজ করে, কেউ ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে লিফো ইউজ করে, কেউ ওয়েটেড এভারেজ মেথড ইউজ করে। আপনার কি ইনভেন্টরি ভ্যালুয়েশন ফিফো, লিফো, ওয়েটেড এভারেজ এগুলো পড়েছেন? তো যদি পড়ে থাকেন, বিকজ অফ ডিফারেন্ট অ্যাকাউন্টিং মেথড অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন,
ইনভেন্টরি ভ্যালুটা ডিফার করতে পারে, আর যেহেতু অ্যাসেটটার ভ্যালু ডিফার করতে পারে, বুক ভ্যালুটাও ডিফার করতে পারে। এখন এই ডিফারেন্সটা কেন ক্রিয়েট হলো? বিকজ অফ দুইটা কোম্পানি দুই রকম অ্যাকাউন্টিং মেথড ইউজ করছে। আইএফআরএস এর লিফো ইউজ হয় না, ইউএস গ্যাপে লিফো ইউজ হয়। যাই হোক, তো মূল জিনিস হচ্ছে ওইগুলোর কারণে যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ দুইটা কোম্পানি তো দুই রকম আপনার ভ্যালুয়েশন মেথড ইনভেন্টরি ভ্যালুয়েশন করছে। দুইটা কি কম্পেয়ার করা যাবে? অ্যাপল টু অরেঞ্জ কম্পেয়ার হবে, তখন দুইটাকে কম্পেয়ার করার জন্য দুইটা একই মেথডে করে বুক ভ্যালুটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্টমেন্টের প্রসেস এখন জানার দরকার নাই, বাট মাথায় রাখেন এটা অ্যাডজাস্ট করা দরকার। আমরা যেমন একটু আগে জাস্টিফাইড পি রেশিও পড়লাম, মনে আছে? ডি বাই ই ডিভাইডেড বাই আর মাইনাস জি, ইফ ইউ রিমেম্বার। তেমনি জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিও আছে। জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা আসছে রেসিডুয়াল ইনকাম মডেল থেকে। জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা আসছে কোত্থেকে? রেসিডুয়াল ইনকাম মডেল থেকে। রেসিডুয়াল ইনকাম মডেলে আমি ধরে নিয়েছিলাম যে আর ওই ওভার যে আর যে গ্যাপটা, এটা চলতে থাকবে ফর এভার। ওই অ্যাসাম্পশন নিয়ে এটা চলে আসছে। সেখানে প্রাইস টু বুক ভ্যালুর ফর্মুলা হচ্ছে, জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালুর ফর্মুলা হচ্ছে আর ওই মাইনাস জি ডিভাইডেড বাই আর মাইনাস জি। আর ওই মাইনাস জি ডিভাইডেড বাই কি? আর মাইনাস জি, অথবা 1 প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ এক্সপেক্টেড ফিউচার রেসিডুয়াল আর্নিংস ডিভাইডেড বাই বুক ভ্যালু পার শেয়ার। আমরা তখন বলেছিলাম, ইফ ইউ রিমেম্বার, যদি রেসিডুয়াল ইনকামটা 0 হয় তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। মানে একটা কোম্পানি যদি তার রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাই আর্ন করে, তার আরওই যদি আর এর সমান হয়, তাহলে আরওই মাইনাস আর উইল বি 0। রেসিডুয়াল ইনকাম 0 মানে এই পার্টটা 0, তখন কোম্পানি ট্রেড হবে at কত? তার প্রাইস টু বুক ভ্যালুতে 1 হবে। তখন আর ওই যদি আর এর থেকে বেশি হয়, প্রাইস টু বুক ভ্যালু রেশিও 1 এর থেকে বেশি হবে। আর ওই যদি আর এর থেকে কম হয়, প্রাইস টু বুক ভ্যালু রেশিও 1 থেকে কম হবে। ক্লিয়ার? তাহলে আর ওই দেখতে হবে। আপনাদেরকে বলেছিলাম কিছু কোম্পানির আর ওই দেখতে। ডিড ইউ সি? দেখেন না, আমি বলছিলাম দেখতে। যদি না দেখেন তাহলে আপনি কিভাবে বুঝবেন? সো আজকে দেখবেন যে ঘাটাঘাটি করতে হবে। তো আপনি যদি এগুলো ঘাটাঘাটি না করলেন, জাস্ট ক্লাসে পড়ালাম, স্লাইডে দিলাম, পড়লাম, পড়ে এসে পরীক্ষায় এসে আনসার করে চলে গেলাম, তাহলে কি হবে? হবে? আপনাকে অনেক ঘাটাঘাটি করতে হবে, আপনার মাথায় অনেক কিউরিয়াসিটি থাকতে হবে, অনেক প্রশ্ন আসতে হবে, প্রশ্নের উত্তর খুঁজবেন। The more question you ask, the more you learn. সব কোয়েশ্চেন আনসার লাগবে না, বাট আস্ক গুড কোয়েশ্চেন। সারাক্ষণ আপনার মাথায় কোয়েশ্চেন ঘুরতে থাকে, লাইক আ 3 year or 2.5 year or 3.5 year বেবি। কিন্তু ওই কিউরিয়াসিটি আমাদের কি চলে গেছে না বয়সের সাথে সাথে? আছে? তাহলে কি করতে হবে? ও, আপনাকে তো বইটা দিয়েছিলাম। যদি সেমিস্টার শেষের মধ্যে পড়তে না পারেন তাহলে আরেকজনকে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রাইস টু বুক ভ্যালু পড়লাম আমরা, ওকে। নাও আমরা আসবো প্রাইস টু সেলস। প্রাইস টু সেলস, ইপিএস ক্যান বি নেগেটিভ, বুক ভ্যালু প্রবাবিলিটি কম, তারপরেও নেগেটিভ হতে পারে। আমি বলছি নেগেটিভ বুক ভ্যালু মানে হচ্ছে ব্যাংকরাপ্ট কোম্পানি। সেলস ক্যান নেভার বি নেগেটিভ। সেলস কি নেগেটিভ হতে পারে? সেলস হতে পারে অ্যাট বেস্ট 0, at worst 0, কিন্তু এটা তো নেগেটিভ হতে পারে না। ইপিএস কে ম্যানিপুলেট করা যায়, বুক ভ্যালুকেও করা যায় বলছিলাম, কিন্তু ইপিএসটা বেশি ইজি করা বুক ভ্যালুর তুলনায়। সেলস কে ম্যানিপুলেট করা আরো কঠিন, সেলস কে ম্যানিপুলেট করা আরো কঠিন, কারণ সেলস হলে তো এটা ভিজিবিলিটি থাকবে। ওটাই বললাম, যেহেতু আর্নিংস ম্যানিপুলেট করা ইজি, বুক ভ্যালু ক্যান বি ম্যানিপুলেট করা যায়,
সেলসটাকে ম্যানিপুলেট করা কঠিন, এই কারণে প্রাইস টু সেলস দেখলে ওই ম্যানিপুলেশনের যে কারণে সমস্যা, সেই সমস্যাটা থাকার প্রবাবিলিটি কি কম। আমি বলি নাই সেলসকে ম্যানিপুলেট করা যায় না, আমি বলছি কি কঠিন, অনেক কঠিন কম্পেয়ার টু কি আর্নিংস। এর আনসারে হচ্ছে সেলস কেও ম্যানিপুলেট করা যায় কিন্তু কঠিন। ওকে, আচ্ছা। সেলস আর পজিটিভ, নেগেটিভ হতে পারে না। সো এই সকল কারণে প্রাইস টু সেলস ক্যান বি বেটার ইন কেসেস when earnings negative, when book value negative, when earnings manipulation হচ্ছে, when book value manipulation হচ্ছে, তখন আমরা ওই দুইটা ইউজ না করে প্রাইস টু সেলস ইউজ করতে পারি। মনোযোগ। এন্ড ইপিএস অনেক বেশি ভোলাটাইল, সেলস ইপিএস এর তুলনায় কম ভোলাটাইল হয়, কারণ সেলস তো সেলস, আর ইপিএস তো সেলস থেকে আর অনেক কস্ট বাদ দেওয়ার পরে আসে। সো সেলস আর generally more stable than EPS. Sales is itself volatile হতে পারে, কিন্তু আমি compared to EPS কি less volatile। তাহলে আমরা কখন প্রাইস টু সেলস ইউজ করতে পারি? রেশনাল। প্রাইস টু সেলস রেশিও viewed as appropriate for valuing stocks for mature companies, for cyclical companies, for zero income companies. Zero income companies তো EPS নাই, EPS zero, price to sales থাকবে, কারণ sales cannot be zero, can be zero, sales না হতে, কিন্তু sales mostly positive। cyclical company মানে কি? সেটা সিজনাল, সিজনালিটি। cyclical মানে কি? cyclical মানে বলছিলাম, আপনি হয়তো মিস করে গেছেন। সেটা হচ্ছে যে কোম্পানিগুলো বিজনেস সাইকেল আপ ডাউনের সাথে তার সেলস এবং আর্নিংস অনেক বেশি আপ ডাউন করে। যেগুলো মোটামুটি স্টেবল সেগুলো অত আপ, ধরেন বিজনেস সাইকেল আপ এন্ড ডাউন হয় না, কখনো বিজনেস অ্যাক্টিভিটি অনেক বেশি, কখনো বিজনেস অ্যাক্টিভিটি অনেক কম, তখন অটোমোবাইল কোম্পানির প্রফিট এন্ড সেলস কি হবে? অনেক ভোলাটাইল হবে না? বিজনেস সাইকেল আপে সবার কাছে টাকা পয়সা থাকবে, মানুষজন গাড়ি টাড়ি কিনতে চাইবে। ডাউন বিজনেস সাইকেলে তো মানুষ তার ভবিষ্যৎ নিয়ে সন্দিহান, তখন কি মানুষ গাড়ি টাড়ি কিনতে চাইবে? চাইবে না। কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস, কনস্ট্রাকশন কোম্পানিজ, এগুলো কম সেল হবে। সো সিমেন্ট কোম্পানি, রিয়েল এস্টেট, এগুলো বিজনেস সাইকেল ডাউনে অনেক ডাউন থাকবে, আপে অনেক চাঙ্গা থাকবে। এদের সাথে কম্পেয়ার করেন একটা মেডিসিন প্রোডাকশন কোম্পানি, একটা হসপিটাল, একটা ইউনিভার্সিটি। বিজনেস সাইকেল আপ হোক আর ডাউন হোক, আপনার ফাদার অথবা হুএভার ইজ লাইক বিয়ারিং ইউর কস্ট, or mother, whoever, anyhow try to আপনার এডুকেশন কস্টটা ম্যানেজ করার চেষ্টা করবে। দরকার হলে একটা গাড়ি যদি থাকে বিক্রি করে দিয়ে হলেও আপনার লেখাপড়ার খরচ করাবো, যদি ওই রকম সিনারিও হয়। কিন্তু যখন আপ থাকবে তখন তো নিশ্চয়ই আপনাকে খরচ ডাবল করে দিবে না, ঠিক আছে? সো আলটিমেটলি বিজনেস সাইকেল আপ এন্ড ডাউনের সাথে সাথে এডুকেশন কস্ট, তারপরে ধরেন একদম বেসিক যেগুলো দরকার সেগুলো মানুষ কি করে না, আপের সময় অনেক বেশি বাড়ায় না, ডাউনের সময় অনেক বেশি কমায় না। এই প্রোডাক্ট গুলোর ইলাস্টিসিটি কি থাকে? কম থাকে। আই এম শিওর আপনার ইলাস্টিসিটি পড়েছেন। কমবে, কোন টাইপ অফ কনসাম্পশন কমবে? ধরেন পেঁয়াজ, আলু, লবণ, চাল, ডাল, এগুলো কম খাওয়া শুরু করবেন। আগে 3 বেলা ভাত খাইতেছে, এখন কি 2 বেলা করে খাবেন? আপনি হয়তো মাসে 3 বার একটা রেস্টুরেন্টে যাইবেন, এখন 2 বার যাবেন, 1 বার যাবেন বা যাবেন না। হ্যাঁ, আপনি হয়তো আগে প্রতিদিন ইউনিভার্সিটিতে অনেকক্ষণ থাকেন, মাঝখানে একটা বার্গার খাইতেন, এখন বাটার বোন খেয়ে ইয়ে থাকবেন, হ্যাপি থাকবেন, ঠিক আছে? কিন্তু ভাত, চাল, ডাল এগুলো আরো পরে স্যাক্রিফাইস করবেন, আগে ওইগুলা করবেন। তো কনসাম্পশন কমবে। কোন কনসাম্পশন কমবে? যেখানে আমার ডিসক্রেশন আছে, ডিসক্রেশনারি।
আর যেগুলো হচ্ছে আমার একদম লাগবেই, ছাড়া চলবে না, সেইগুলো কমাবেন না বা কম কমাবেন। ক্লিয়ার? হিস্টোরিক্যালি দেখা গেছে যে প্রাইস টু সেলস কম বেশির কারণে আপনার রিটার্ন কম বেশি হয়। ড্রব্যাক কি? একটা কোম্পানির সেলস অনেক বেশি কিন্তু প্রফিট নাই, হতে পারে না? সো তার কারণ কি? তার কস্ট কন্ট্রোল নাই, বা সেলস অনেক বেশি কিন্তু মার্জিন ভেরি ভেরি লো। তা আমি যখন প্রাইস টু সেলস দেখছি তখন তো আমি প্রাইস টু সেলস রেশিও দেখছি, আর্নিংস দেখছি না। একটা বিজনেসের ভ্যালুয়েশন আসলে ডিপেন্ড করে আর্নিংস পাওয়ারের উপর। সেলস ক্যান বি হাই, আরেকটা কোম্পানির সেলস ক্যান বি লো, আর্নিংস ক্যান বি বেশি। অ্যান্ড্রয়েড ফোন মেকার্স অনেক সেলস, প্রফিট কম। আইওএস সেলস মেকার কম, মার্কেট শেয়ার লো, প্রফিট কি অনেক বেশি। তো ভ্যালুয়েশন তো নির্ভর করবে কিসের উপরে? প্রফিট মেকিং ক্যাপাসিটির উপরে। ওই কনটেক্সটে আবার পি রেশিও ইজ বেটার দ্যান কি? প্রাইস টু সেলস। শেয়ার প্রাইস রিফ্লেক্ট দ্য ইফেক্ট অফ ডেট ফাইন্যান্সিং অ্যাজ ওয়েল। আমি সেলস অনেক বাড়াইতে পারি, টেকিং মোর লোন এন্ড ইনভেস্ট করো, এক্সপেনশন করব, লেভারেজ বাড়াবো। এই প্রসেস আমি কি করছি? রিস্ক বাড়িয়ে ফেলছি। এই প্রসেস আমি কি করছি? রিস্ক বাড়িয়ে ফেলছি। সো রিস্ক বাড়িয়ে লোন নিয়ে সেলস বাড়ালাম, প্রফিট বাড়াইতে পারলাম না, রিস্ক বাড়াইলাম, তাহলে তো হবে না। প্রাইস টু সেলস যে জিনিসটা আপনাকে ক্যাপচার করতে পারে না, সেটা হচ্ছে দুইটা কোম্পানির কস্ট স্ট্রাকচারের মধ্যে কি হতে পারে? ডিফারেন্সেস হতে পারে। কথা না বলি আমরা। সো প্রাইস টু সেলস ইজ রিলেটিভলি রোবাস্ট উইথ রেসপেক্ট টু ম্যানিপুলেশন, যেটা আমরা বলেছি। বাট এটা কেউ কি করা যায়? ডিস্টর্ট করা যায়। এনরন করেছে, অনেকেই করেছে, তার মধ্যে এনরন তো সেলস কেও কি করছে? ম্যানিপুলেট করছে। ঠিক আছে? স্মার্ট গাইজ ইন দ্য রুম করবেন। ঠিক আছে? এখন আমরা সেলস কিভাবে ডিটারমিন করব? সেলস ডিটারমিন করা ইজি, তাই না? বিকজ সেলস ইজ দি টপ লাইন। ইনকাম স্টেটমেন্টে সবার কি উপরে থাকে। সো প্রাইস টু সেলস ইজ ক্যালকুলেটেড অ্যাজ প্রাইস পার শেয়ার। প্রাইস পার শেয়ার পাওয়াটা ভেরি ইজি, মার্কেটে প্রাইস পার শেয়ার ইজ দেয়ার। আর সেলস পার শেয়ার আমি কোথায় থেকে পাবো? ইনকাম স্টেটমেন্টে যাব, টোটাল সেলস নিব, নাম্বার অফ শেয়ার দিয়ে কি করব? ভাগ করব। তো এখানে একটা এক্সাম্পল আছে, কোম্পানির সেলস দেয়া আছে, নাম্বার অফ শেয়ার দেয়া আছে, প্রাইস টু সেলস রেশিও বের করতে পারবেন না? আমরা যেমন জাস্টিফাইড পি রেশিও পড়লাম, আমরা যেমন জাস্টিফাইড বুক ভ্যালু পড়লাম, তেমনি জাস্টিফাইড প্রাইস টু সেলসও আছে। সেটা কি? প্রাইস টু সেলস ইজ ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই এস নট। ই নট হচ্ছে আর্নিং পার শেয়ার, আর এস নট হচ্ছে সেলস পার শেয়ার। আর্নিংস ডিভাইডেড বাই সেলস, এটাকে আমরা কি বলি? এটা কি? এটা একটা নাম আছে, আর্নিংস ডিভাইডেড বাই সেলস, এটা একটা নাম আছে। চিন্তা করেন, নিউমারেটরে আর্নিংস, ডিনোমিনেটরে সেলস। নিউমারেটরে ধরেন আর্নিংস 10 টাকা আছে, আর ডিনোমিনেটর সেলস হচ্ছে 100 টাকা। প্রতি 100 টাকায় 10 টাকা প্রফিট করেন। নেট প্রফিট মার্জিন, দিস ইজ নেট প্রফিট মার্জিন। আপনাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। এটা নেট প্রফিট মার্জিন না? আমি তো বলেই দিলাম, 100 টাকা সেলস করেন, তার মধ্যে 10 টাকা আর্নিংস থাকে। দিস ইজ নেট প্রফিট মার্জিন। এটা তো আমরা আগেই পড়েছি, 1 মাইনাস পি হুইচ ইজ দি পে আউট রেশিও, আর এটা 1 প্লাস জি হুইচ ইজ দ্য গ্রোথ, ডিভাইডেড বাই আর মাইনাস জি। সো নেট প্রফিট মার্জিন মাল্টিপ্লাইড বাই পে আউট রেশিও মাল্টিপ্লাইড বাই 1 প্লাস গ্রোথ ডিভাইডেড বাই আর মাইনাস জি। এটা হচ্ছে জাস্টিফাইড প্রাইস টু সেলস। জি সমান কি? পি ইন্টু আরওই, মনে আছে? সো এই যে পি, আরওই কে ডিকম্পোজ করা যায় ডুপন্ট অ্যানালিসিস। করছেন ডুপন্ট?
আপনারা ডুপন্ট পড়েন নাই? পড়ছেন, আপনারা পড়েন নাই? আচ্ছা, সো ডুপন্ট অ্যানালিসিসে কি পড়ছেন? ROE is a function of net profit margin multiplied by total asset turnover multiplied by financial leverage. বাসায় যে ডুপন্টের অ্যানালিসিসটা ভালো করে পড়বেন, ঠিক আছে? এটা 5টাতেও করা যায়, এখানে 3টাতে দেখানো হচ্ছে। সো তাহলে গ্রোথ ইজ এ ফাংশন অফ এগুলো। সো এখানে যেহেতু গ্রোথ আছে, এখানে যেহেতু গ্রোথ আছে, সো গ্রোথের সাথে এটা রিলেটেড, মানে এগুলোর সাথেও এটা কি রিলেটেড। সোজা কথা, যে কোম্পানির প্রফিট মার্জিন বেশি, তার প্রাইস টু সেলস রেশিও শুড বি বেশি কম্পেয়ার টু দেয়ার প্রফিট মার্জিন কম। যে কোম্পানির টোটাল অ্যাসেট টার্নওভার ইজ বেশি, তার প্রাইস টু সেলস রেশিও উইল বি বেশি কম্পেয়ার টু দেয়ার টোটাল অ্যাসেট টার্নওভার কম। ওকে? আর কম্পারেবলের সাথে কম্পেয়ার করেও আমরা প্রাইস টু সেলস রেশিও ইউজ করে আমরা প্রফিট মানে প্রাইস বের করতে পারি, ঠিক যেভাবে আমরা প্রাইস টু ইপিএস ইউজ করে করেছি। আবার কম্পারেবল কোম্পানিগুলোর প্রাইস টু সেলস নিব, মিডিয়ান ক্যালকুলেট করব, সেটা দিয়ে আমি আমার কোম্পানির সেলস এর সাথে গুণ করে দিব। তাহলে প্রাইস টু আর্নিংস, প্রাইস টু বুক ভ্যালু আর প্রাইস টু সেলস গেল। লাস্ট একটা বাকি, সেটা হচ্ছে প্রাইস টু ক্যাশ ফ্লো। ইপিএস কে ম্যানিপুলেট করা যায়, বুক ভ্যালু কেও করা যায়, সেলস কেও করা যায়, ক্যাশ ফ্লো কে ম্যানিপুলেট করা যায় না বা কঠিন। ঠিক আছে? সো কারণ ক্যাশ ফ্লো রিফ্লেক্টেড হবে, কোথাও না কোথাও ক্যাশটা থাকবে, ইদার আপনার ড্রয়ারে অর ব্যাংকে অর কোথাও, দ্য ক্যাশ ফ্লো উইল বি দেয়ার। আপনি বলতেছেন আমার অনেক সেলস আছে, আমার অনেক প্রফিট হয়েছে, ক্যাশ কই, টাকাটা গেল কই? ঠিক আছে? সো ক্যাশ ফ্লো ইজ লেস সাবজেক্ট টু ম্যানিপুলেশন, এই কারণে অনেকে প্রাইস টু ক্যাশ ফ্লো দেখার চেষ্টা করে। এন্ড আর্নিংস এর তুলনায় ক্যাশ ফ্লো ইজ জেনারেলি মোর স্টেবল, কারণ আর্নিংস এর মধ্যে অনেক অ্যাক্রুয়াল জিনিস থাকে, ক্যাশ ফ্লো তো ক্যাশ ফ্লো, এর মধ্যে কোনো অ্যাক্রুয়াল নাই। এন্ড অলসো আমি যদি প্রাইস টু ক্যাশ ফ্লো ইউজ করি, এটা আমার ভ্যালুয়েশনের যে বেসিক ফান্ডামেন্টাল, ভ্যালুয়েশনের যে বেসিক ডেফিনিশন, যে একটা অ্যাসেটের ভ্যালু ইজ এ ফাংশন অফ ইটস ক্যাশ ফ্লো, সেইটার সাথে এটা যায়। যে কারণে প্রাইস টু ক্যাশ ফ্লো ক্যান বি কি very much appropriate as a measure of valuation, relative valuation. And historically দেখা গেছে যাদের প্রাইস টু ক্যাশ ফ্লো রেশিও কম, তারা আউট পারফর্ম করেছে কম্পেয়ার টু যাদের প্রাইস টু ক্যাশ ফ্লো বেশি। ড্রব্যাক কি? এই প্রাইস টু ক্যাশ ফ্লোর যে ক্যাশ ফ্লোর অনেক ডেফিনিশন আছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম, ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। এখানে যে ক্যাশ ফ্লোটা ব্যবহার করা হয় প্রাইস টু ক্যাশ ফ্লো, সেই ক্যাশ ফ্লো ডেফিনিশনটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন বের করি, ডিফাইন্ড অ্যাজ ইপিএস প্লাস নন ক্যাশ চার্জেস। ওকে? সো নন ক্যাশ রেভিনিউ, নেট চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, এগুলোকে ইগনোর করা হচ্ছে এখানে, কিন্তু সেটাকেও ধরা উচিত। মানে এই ক্যাশ ফ্লো না দেখে ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম বা ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি দেখলে ভালো। সো এখানে যে প্রাইস টু ক্যাশ ফ্লো ক্যালকুলেট করা হচ্ছে, সেখানে ইপিএস এর সাথে জাস্ট নন ক্যাশ আইটেম গুলো যোগ করছি, কিন্তু আসলে দেখা উচিত কি প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। কেন? বিকজ ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি ইজ দ্য ক্যাশ ফ্লো দ্যাট বিলংস টু ইকুইটি হোল্ডার্স। ওকে? তার মানে জাস্ট ক্যাশ ফ্লো প্লাস নন ক্যাশ চার্জেস করে যোগ করে যদি আমি ক্যাশ ফ্লো বের করি, সেটার উপরে প্রাইস টু ক্যাশ ফ্লো যদি ইউজ করি, তার চেয়ে আরো বেটার মেজার কি প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। এখন ক্যাশ ফ্লোটাও আমি যে ক্যালকুলেট করছি, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম বা ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি, এইটাও সাম অ্যাকাউন্টিং রুলস দ্বারা একটু কম বেশি করা যায়। ওই জন্য আমরা বলছি না এটা ম্যানিপুলেট করা যায় না, আমরা বলছি লেস সাবজেক্ট টু ম্যানিপুলেশন। এন্ড
আইএফআরএস যদি একটা কোম্পানি ইউজ করে, একটা কোম্পানি ইউএস গ্যাপ ইউজ করে, তাতে ক্যাশ ফ্লো ডিফার করতে পারে। সো দুইটা কোম্পানিকে কম্পারেবল করার জন্য একই ইয়েতে নিয়ে আসতে হবে। ক্যাশ ফ্লো কিভাবে ক্যালকুলেট করবো অলরেডি বলেছি, ইপিএস প্লাস নন ক্যাশ চার্জেস আমরা যোগ করি প্রাইস টু ক্যাশ ফ্লো ক্যালকুলেশনের সময়। বাট আপনি আরো ফার্দার যেতে পারেন, আপনি প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি বের করতে তো কোনো সমস্যা নাই। প্রাইস টু ক্যাশ ফ্লো না দেখে আমরা আরেকটা জিনিসও দেখি, সেটা পরে আসছি। ভ্যালুয়েশন বেসড অন ফোরকাস্টেড ফান্ডামেন্টাল, আমরা প্রাইস টু ক্যাশ ফ্লো ওই যে জাস্টিফাইড পি যেমন পেয়েছি, জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু যেমন পেয়েছি, জাস্টিফাইড প্রাইস টু সেলস পেয়েছি, এরকম কোনো ফর্মুলা এখানে নাই। হোয়াট উই ক্যান ডু, আমরা জাস্টিফাইড প্রাইসটা বের করতে পারি ডিসিএফ মেথডে, কারণ যেহেতু ক্যাশ ফ্লো ইউজ করবো, ওই ভ্যালু ডিভাইডেড বাই ক্যাশ ফ্লো দিয়ে আমরা প্রাইস টু ক্যাশ ফ্লো বের করতে পারি। বাট আমি যদি ডিসিএফ ভ্যালু করে ভ্যালু বের করি, তাহলে এটা দরকার কি? দরকার নাই। ওই কারণে আমরা জাস্টিফাইড ক্যাশ ফ্লোর জন্য কোনো ফর্মুলা দেখছি না বা নাই আলটিমেটলি। প্রাইস টু আর্নিং দেখলাম, প্রাইস টু সেলস দেখলাম, প্রাইস টু বুক ভ্যালু দেখলাম, প্রাইস টু ক্যাশ ফ্লো দেখলাম। আরেকটা আমরা দেখতে পারি প্রাইস টু ডিভিডেন্ড, বাট নর্মালি আমরা প্রাইস টু ডিভিডেন্ড দেখি না, আমরা দেখি ডিভিডেন্ড ডিভাইডেড বাই প্রাইস, উল্টাটা। ডিভিডেন্ড ডিভাইডেড বাই প্রাইস, এটার নাম কি? এটা একটা নাম আছে, ডিভিডেন্ড ইল্ড। কত টাকায় কত টাকা ডিভিডেন্ড পাচ্ছি। সো ডিভিডেন্ড ইল্ড ইউজ করা হয় অনেক ক্ষেত্রে, বিকজ ডিভিডেন্ড ইল্ড ইজ এ কম্পোনেন্ট অফ টোটাল রিটার্ন। আমি একটা স্টকে ইনভেস্ট করে যে রিটার্ন পাই, তার মধ্যে ডিভিডেন্ড একটা কম্পোনেন্ট, আর একটা কম্পোনেন্ট কি? ক্যাপিটাল গেইন। কিন্তু ক্যাপিটাল গেইন হবে কি হবে না আমি জানি না, ভোলাটাইল এবং রিস্কি। ডিভিডেন্ডটা লেস রিস্কি, ডিভিডেন্ডটা লেস রিস্কি। কিন্তু প্রাইস টু ডিভিডেন্ডেরও আবার শর্টকামিংস আছে। কি শর্টকামিংস? ডিভিডেন্ডে একটা কম্পোনেন্ট, এটাই শর্টকামিংস, কারণ আলটিমেটলি টোটাল কম্পোনেন্টটা দরকার। আর স্টকে ইনভেস্টমেন্ট করলে মানুষ ডিভিডেন্ডের জন্য স্টকে ইনভেস্ট করে না, কম ইনভেস্ট করে ডিভিডেন্ডের জন্য। মানুষ বেশি চায় কি? ক্যাপিটাল গেইন। মানুষ চায় আমি একটা স্টক 100 টাকায় কিনবো, 500 টাকায় বিক্রি করব, ঠিক আছে? ক্যাপিটাল গেইন আমার অনেক বেশি হবে, এইটা মানুষ চায়। ডিভিডেন্ড অলওয়েজ স্মল পার্ট অফ দি, ডিভিডেন্ড ইল কখনো একটা কোম্পানিতে 20, 30, 40% দেখবেন না। ডিভিডেন্ড ইল 2%, 3%, 4% এরকম হবে। Investors may trade off future earnings growth to receive higher current dividend. যে কোম্পানিগুলো কারেন্টলি হাই ডিভিডেন্ড দেয়, কারা হাই ডিভিডেন্ড দেয়? যাদের গ্রোথ বেশি নাকি যাদের গ্রোথ কম? কম। গ্রোথ কম থাকলে টাকাটা ডিস্ট্রিবিউট করে দেওয়াই ভালো, আর গ্রোথ বেশি থাকলে কি করা উচিত? রিইনভেস্ট করা উচিত। তো আমি যদি হাই ডিভিডেন্ড কোম্পানির শেয়ার কিনি, তাহলে আমি ইগনোর করছি কোনগুলা? যেগুলো গ্রোথ আছে অনেক বেশি। ওই কারণে বলা হচ্ছে ইনভেস্টার্স মে ট্রেড অফ ফিউচার আর্নিংস গ্রোথ টু রিসিভ হায়ার ডিভিডেন্ড। এখন এটা ক্লায়েন্টেল ইফেক্টও আছে। আমি হয়তো একজন ওল্ডার ক্লায়েন্ট, রিটায়ার্ড ক্লায়েন্ট, আমার জন্য ফিউচারের গ্রোথ লেস ইম্পর্টেন্ট দেন কারেন্ট আমার ক্যাশ ফ্লো ইম্পর্টেন্ট। থিঙ্ক অ্যাবাউট ইউর এজ ইজ 70 নাও, আপনি কি 20 বছর পরে 5 গুণ শেয়ার বেশি দামে বিক্রি করে আপনার ভ্যালুটা বেশি, নাকি কারেন্টলি বেশি ডিভিডেন্ড পেলে ভালো? কারেন্টলি, কারণ ওই সময় আপনার কারেন্ট এক্সপেন্স 20 বছর বয়স পর তো আপনার 90 বছর বয়স হবে, বাঁচবেন কি বাঁচবেন না তার তো কোনো গ্যারান্টি নাই। আপনার রিটায়ার করছেন, আপনার একটা অ্যাসেট আছে, ওই অ্যাসেট দিয়ে আপনি এখন, কারণ এখন আপনি কাজ করেন না, তাহলে ওই অ্যাসেট দিয়ে যত ক্যাশ ফ্লো আসবে ওটা দিয়ে আপনি আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচার নির্বাহ করবেন। তার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফর ইউ গাইস ডিভিডেন্ড অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ ডিভিডেন্ড পেয়ে ওটা আপনি খাবেন না, ওটা আবার রিইনভেস্টমেন্ট করবেন। তো আপনার জন্য গ্রোথ বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ডিভিডেন্ড ইল্ড আমরা আবার ওই ট্রেইলিং ডিভিডেন্ড ইল্ড এন্ড লিডিং ডিভিডেন্ড ইল্ড বা ফরওয়ার্ড ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেট করতে পারি, লাইক প্রাইস টু ইপিএস এর মতো। ভেরি সিম্পল। ট্রেইলিংটা মানে হচ্ছে লেটেস্ট ডিভিডেন্ড যেটা হয়ে গেছে, আর ফরওয়ার্ড ডিভিডেন্ড ইল্ড হবে নেক্সট বছর যেটা হতে পারে আমরা ফোরকাস্ট করছি। ডিভিডেন্ড ইল্ড, যেহেতু আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে, গর্ডন রো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে একটা ভ্যালুয়েশন পেয়েছিলাম, তো ওখান থেকেই ডিভিডেন্ড ইল্ডের একটা জাস্টিফাইড ডিভিডেন্ড ইল্ড আছে।
আর মাইনাস ডি ডিভাইডেড বাই কি 1 প্লাস ডি। এই ফর্মুলা গুলো মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন গুলো অঙ্ক পারতে হবে। না, কোনো ফর্মুলা শিট দেওয়া হবে না, ঠিক আছে? ফর্মুলা গুলা মাথায় রাখতে হবে এবং লজিক দিয়ে ফর্মুলা গুলো মাথায় রাখা সম্ভব, বেশি বেশি করে পড়তে হবে, ঠিক আছে? নো ফর্মুলা শিট, ফর্মুলা শিট দিলে তো সবাই পারবে। যাই হোক, ফর্মুলা দেওয়া শিট দেওয়া যাবে না। ভ্যালুয়েশন বেসড অন কম্পারেবল, ওই সেম ওয়েতে প্রাইস টু আর্নিংস, প্রাইস টু সেলস সবগুলো এখানেও সেম ওয়েতে করব। আমরা এখন আসি এন্টারপ্রাইজ ভ্যালু মাল্টিপল। আমরা বলেছিলাম দুই ধরনের মাল্টিপল আছে, একটা হচ্ছে প্রাইস মাল্টিপল আর একটা কি এন্টারপ্রাইজ ভ্যালু মাল্টিপল। এন্টারপ্রাইজ ভ্যালু মাল্টিপল, এন্টারপ্রাইজ ভ্যালু ওভার সাম মেট্রিক। প্রাইস মাল্টিপল কি প্রাইস ওভার সাম মেট্রিক, প্রাইস ওভার ক্যাশ ফ্লো, প্রাইস ওভার আর্নিংস, প্রাইস ওভার বুক ভ্যালু। তেমনি এন্টারপ্রাইজ ভ্যালু মাল্টিপলস আর এন্টারপ্রাইজ ভ্যালু ওভার সামথিং। মানে নিউমারেটর ইজ এন্টারপ্রাইজ ভ্যালু, ডিনোমিনেটর কি হবে? ডিনোমিনেটর হতে পারে সামথিং দ্যাট, যেটার মালিক both debt holders and equity holders. এখানে ইপিএস হবে না, কারণ ইপিএস belongs to equity holders. So enterprise value divided by EBITDA, earnings before interest, tax, depreciation and amortization. Widely used metric, enterprise value to EBITDA. Specifically use করা হয় for companies যাদের অনেক বেশি ফিক্সড and intangible asset থাকে, তাদের অনেক বেশি ডিপ্রিসিয়েশন এন্ড অ্যামortization থাকে, কিন্তু তাদের ক্যাশ ফ্লো আর্নিংস এর তুলনায় অনেক বেশি থাকে। কেন? আর্নিংস অনেক কমে যায় বিকজ অফ ডিপ্রিসিয়েশন এন্ড অ্যামortization, কিন্তু ডিপ্রিসিয়েশন এন্ড অ্যামortization তো নন ক্যাশ আইটেম। আপনি গ্রামীণ ফোনের আর্নিংস পার শেয়ার দেখবেন আর ক্যাশ ফ্লো পার শেয়ার দেখবেন, অলওয়েজ দেখবেন গ্রামীণ ফোনের আর্নিংস পার শেয়ারের থেকে ক্যাশ ফ্লো পার শেয়ার অনেক বেশি, কারণ গ্রামীণ ফোনের ডিপ্রিসিয়েশন এন্ড অ্যামortization অনেক বেশি থাকে। 3G লাইসেন্স কিনছে, 4G লাইসেন্স কিনছে, এগুলো লাইসেন্সের জন্য অনেক এককালীন টাকা দিতে হয়েছে, ওগুলোকে অ্যামortize করে। অনেক টাওয়ার, অনেক ইনভেস্টমেন্ট, এগুলো অ্যামortize করে। এই কারণে টেলকো ইন্ডাস্ট্রিতে পপুলার মেট্রিক হচ্ছে ইভি/ইবিডা রেশিও, নট প্রাইস টু আর্নিং রেশিও। So আমরা যখন কম্পেয়ার করি একটা টেলকোকে উইথ অ্যানাদার টেলকো, উই সি ইভি/ইবিডা। প্রাইস টু আর্নিং দেখি, বাট ইভি/ইবিডা কি আরো মানুষ বেশি দেখে। সো আপনি গ্রামীণ ফোনের ভ্যালুয়েশনের সাথে আপনি হয়তো অন্য একটা দেশে টেলিকম কোম্পানির ভ্যালুয়েশন দেখবেন, না একটা গ্লোবাল ইনভেস্টর, সে চিন্তা করতেছে আমি কি বাংলাদেশে গ্রামীণ ফোনে ইনভেস্ট করব নাকি ইন্ডিয়াতে ভারতী এয়ারটেল ইনভেস্ট করব, আর আমি মালয়েশিয়াতে কি আছে যেটা আছে ওখানে ইনভেস্ট করব, আর থাইল্যান্ডে যেটা আছে সেটাতে ইনভেস্ট করব, ঠিক আছে? সো কোনটাতে করব? তখন সে ইভি/ইবিডা রেশিও দেখবে, প্রাইস টু আর্নিংস না দেখে কি দেখবে? ইভি/ইবিডা রেশিও দেখবে। এন্ড গ্রামীণ ফোনের ইবিডা মার্জিন, এবং যখন মার্জিন দেখে তখন তারা প্রফিট মার্জিন দেখে না, কোন মার্জিন দেখে? ইবিডা মার্জিন দেখে। And Grameen Phone's EBITDA margin is one of the highest in the world. One of the highest in the world. Roughly over 60%. মানে প্রতি 100 টাকায় 60 টাকা EBITDA থাকে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড রাফলি 30 থেকে 35। ঠিক আছে? সো প্রফিটেবল কোম্পানি। টেলিনরের পোর্টফোলিওতে যতগুলা টেলিকম কোম্পানি আছে বিভিন্ন দেশে, গ্রামীণ ফোন ইজ দি মোস্ট প্রফিটেবল কোম্পানি অফ টেলিনর। ঠিক আছে? টেলিনরের ব্যালেন্স শিট দেখবেন। সো এন্টারপ্রাইজ ভ্যালু টু ইবিডা রেশিও আমরা দেখি, এটা ড্রব্যাকসও আছে। সো ইবিডা উইল ওভার এস্টিমেট ক্যাশ ফ্লো, কারণ ইবিডা তো আর ক্যাশ ফ্লো না এট দ্য এন্ড অফ দ্য ডে। সো ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন বা ফ্রি ক্যাশ ফ্লোর একটা প্রক্সি হিসেবে ইবিডা ইউজ করি, বাট এটা একদম খুব যে ভালো প্রক্সি তা না। সো ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম ইজ এ বেটার মেজার। সো আপনি ইভি/ইবিডা দেখার পাশাপাশি ইভি টু ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম দেখতে পারেন। নাও খেয়াল করে দেখেন,
আমি এখন বলছি ইভি টু ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম, আর তখন প্রাইস টু ক্যাশ ফ্লো বলার সময় বলছিলাম প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। কেন? নিউমারেটরের প্রাইস পে করছি শেয়ারের জন্য, কমন ইকুইটি হোল্ডাররা পে করছে। ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি বিলং টু কমন ইকুইটি হোল্ডার্স। নিউমারেটর এন্ড ডিনোমিনেটরের মধ্যে একটা কি থাকতে হবে? কনসিস্টেন্সি থাকতে হবে। যখন বলছি ইভি মানে পুরো এন্টারপ্রাইজের ভ্যালু, সেই ভ্যালু তো ডেট হোল্ডারদের ভ্যালু প্লাস ইকুইটি হোল্ডারদের ভ্যালু যোগফল। তাহলে ডিনোমিনেটরে এমন কিছু থাকবে যেটা বোথ ডেট হোল্ডার্স এন্ড ইকুইটি হোল্ডার্স এর প্রাইস, যে কারণে বলছে ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম, বিকজ ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম ইট বিলংস টু বোথ ডেট হোল্ডার্স এন্ড ইকুইটি হোল্ডার্স। ঠিক আছে? এন্টারপ্রাইজ ভ্যালু কিভাবে বের করব? এন্টারপ্রাইজ ভ্যালু বের করব ফার্স্ট আমরা ইকুইটির মার্কেট ভ্যালু নিব, এর সাথে ডেটের মার্কেট ভ্যালু নিব, এর সাথে প্রেফার্ড শেয়ারের মার্কেট ভ্যালু নিব। সোজা কথা, তার ক্যাপিটালের যে তিনটা কম্পোনেন্ট, ডেট, ইকুইটি আর প্রেফার্ড স্টক, প্রেফার্ড স্টক না থাকলে ডেট এন্ড ইকুইটি, দুইটা যোগ করলে ফার্মের ভ্যালু পাচ্ছেন। তবে সেখান থেকে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স বাদ দিতে হবে, দিলে আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু। কোনো কোয়েশ্চেন? আপনার তো অনেক কিউরিয়াসিটি, বলেন কি কোয়েশ্চেন? তাহলে তো কিউরিয়াসিটি নাই। এনি কোয়েশ্চেন? কেউ তো জিজ্ঞেস করলেন না আমরা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বাদ দিলাম কেন? এটা একটা প্রশ্ন হতে পারে না, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কেন বাদ দিলাম? হুম? আমরা এন্টারপ্রাইজ ভ্যালু বের করছি, মার্কেট ভ্যালু অফ ডেট, মার্কেট ভ্যালু অফ ইকুইটি এন্ড মার্কেট ভ্যালু অফ প্রেফার্ড স্টক যোগ করলাম, করে আমরা কি করলাম ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বাদ দিলাম। তাহলে আমরা এন্টারপ্রাইজ ভ্যালু পেলাম। এটা বাদ দিলাম কেন? এটাকে নিলাম, হ্যাঁ। এটা একটা ধরেন এটা একটা বক্স, ওকে। এই বক্সটা রিপ্রেজেন্টস আ কোম্পানি, ওকে। তো তার মানে এটা আমরা এন্টারপ্রাইজ ভ্যালু বের করব। এই কোম্পানির ধর কোনো প্রেফার্ড শেয়ার নাই, ডেট এন্ড ইকুইটি, ডেটের ভ্যালু দিলাম, ইকুইটির ভ্যালু দিলাম, দিলাম এই বাক্সটা পেয়ে যাবো। ধরেন ডেটের ভ্যালু 100 টাকা, ইকুইটির ভ্যালু 200 টাকা, এই বক্সটা পেয়ে গেলাম 300 টাকা। কিন্তু এই বক্সের মধ্যে 50 টাকা আছে, আছে? ধরেন এই বক্সের মধ্যে 50 টাকা আছে, তাহলে আমি যখন এই কোম্পানিটা কিনে ফেললাম 300 টাকা দিয়ে, 50 টাকা তো ফেরত পাইলাম। তাহলে এটার ভ্যালু কত? এই বক্সটার ভ্যালু কত? 250। দ্যাট ইজ ওয়াই এন্টারপ্রাইজ ভ্যালু ক্যালকুলেশন সময় ক্যাশ ইকুইভ্যালেন্স বাদ দিতে হবে। ক্লিয়ার? ওয়াই ক্যাশ এন্ড ইনভেস্টমেন্টস আর সাবট্রাক্টেড। ঠিক আছে, এই প্রশ্নটা আপনার কাছে আসা উচিত ছিল। So all is being equal, justified EV EBITDA based on fundamentals আমরা বের করতে পারি। এটা বের করার জন্য আপনার যে রেশিওটা লাগবে সেটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়। যেই কোম্পানির আরওআইসি তার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল থেকে অনেক বেশি হবে, সেই কোম্পানির ইভি ইবিটা রেশিও শুড বি তত বেশি, বা সেই কোম্পানির এন্টারপ্রাইজ ভ্যালু শুড বি কি তত বেশি। এই কারণে বলছিলাম যে গ্রামীণ ফোনের রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি দেখবেন কত। ঠিক আছে? এখনই দেখেন না, আপনাদের কাছে তো অনেক এআই টুল আছে, সার্চ দেন যে হোয়াট ইজ দা আরওই অফ গ্রামীণ ফোন, দেখেন তো আপনার এআই বের করতে পারে কিনা। আগে দেখেন গ্রামীণ ফোন চিনে কিনা, কত হতে পারে। So, একটা কোম্পানি যদি আরওই আরওই না আরো আইসি, একটা কোম্পানি আরওই যদি 50% হয়, চিন্তা করেন তো কত হলো, 52, 54, 55 বা 50 ধরলাম। একটা কোম্পানির আরওই যদি 50% হয়, হাউ প্রফিটেবল ইজ দ্য কোম্পানি, চিন্তা করেন তো।
হওয়া তো উচিতই। সো ওন্ট ইউ হোল্ড দ্য শেয়ারস অফ, মানে আপনি একটা কোম্পানি 50% আরোই জেনারেট করে, ডোন্ট ইউ ওয়ান্ট টু বি দ্য মালিক অফ দ্যাট কোম্পানি? আপনি কোন কোম্পানির মালিক হইতে চান? যে কোম্পানি বেশি আর্ন করে। আপনি কোন ব্যবসাটা দিতে চান? যে ব্যবসাটায় প্রফিটেবিলিটি বেশি থাকবে, রাইট? সো আনলাইক একটা ব্যবসা আপনি নিজে ক্রিয়েট করা, স্টক মার্কেটে মালিক হওয়া ইজি, জাস্ট বাইং দ্য শেয়ারস। শেয়ারটা কিনলেই তো আপনি মালিক হয়ে গেলেন, ওয়ান অফ দি মালিকস। ঠিক আছে? So all else equal, a lower EV/EBITDA value relative to peers indicates that of a company is relatively undervalued. তাহলে ম্যারিকোর আর এই কতটা দেখান তো। ম্যারিকো বাংলাদেশ দিবেন, কারণ ম্যারিকো ইন্ডিয়া দেখাইতে পারে আবার। আরো বেশি হবে, দ্যাট ক্যান বি কারেক্ট। 100-র বেশিও হইতে পারে। আচ্ছা ধরলাম 100%। তাহলে একটা কোম্পানি 50% আরোই আর একটা কোম্পানি 100% আরোই, দুটো পি রেশিও কি সেম হবে? হবে। বেক্সিমকো ফার্মার আরোই দেখেন তো। আরেকটা আমরা দেখি এন্টারপ্রাইজ ভ্যালু টু সেলস। এন্টারপ্রাইজ ভ্যালু নিউমারেটর, ডিনোমিনেটর কি সেলস, কারণ সেলসও বিলং টু বোথ। সেলসটা আলটিমেটলি কস্ট টস বাদ দিয়ে তারপর ডেট হোল্ডার্স এন্ড ইকুইটি হোল্ডার্স এ যাবে। কত? অনলি 12। স্কয়ার ফার্মা প্রবাবলি 20 বা 18। তো আরোই হাই ফর আ লং পিরিয়ডস অফ টাইম, চিন্তা করেন।